স্বাগত জানাচ্ছি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড বাস্তবায়নে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের সফলতার গল্প অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সফলতার গল্প তো আমরা সবসময় শুনি এবং সেই সাথে যারা সফল হয়েছেন তাদেরকেও চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরবার। আমাদের আজকের এই আয়োজনে এমন একজন মানুষ রয়েছেন যিনি আসলে এই সফলতার গল্প তৈরির পেছনে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, এবং একই সাথে একজন সফল মানুষকেও আমরা রেখেছি যার কাছ থেকে তার এই জার্নি সম্পর্কে আমরা শুনব। পরিচিত হয়ে নিয়ে আমাদের আজকে দুজন অতিথির সাথে। আমার সাথে রয়েছেন মোহাম্মদ জিয়াউল হক, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, এবং একই সাথে রয়েছেন আমাদের ময়মনসিংহ হালুয়াঘাট থেকে মহিউদ্দিন সাইদ, যিনি আমাদের এই ফ্রিল্যান্সিং প্রকল্পে সফল হয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? আছি, ভালো আছি। স্যার যেহেতু আছেন, আমার মনে হয় আজকে আমরা আসলে দুটো গল্প শুনতে পারবো। একটি হচ্ছে এই সফলতার গল্পগুলো তৈরির আগে আপনারা আসলে যেভাবে চিন্তা করেছেন আমাদের শিক্ষিত যুব সমাজকে নিয়ে, যে তারা কিভাবে করে আসলে বেকারত্বকে পাশ কাটিয়ে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে। প্রথমে আমি এই প্রকল্পর যে আসলে প্রাথমিক যাত্রাটা ছিল সেটা সম্পর্কে জানতে চাই, যে কিভাবে এই প্রকল্পটি তৈরি হলো। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হয়েছে 1982 সাল থেকে, এবং যুবদেরকে গুরুত্ব দিয়ে কিন্তু এই মন্ত্রণালয়টার কার্যক্রম চলমান হয়েছে 1982 সাল থেকে। এবং তখন উদ্দেশ্য ছিল যে আমাদের যে 1990 সালের পর থেকে দেখা যাচ্ছে যে আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শুরু হবে, এবং যে কোনো দেশের উন্নয়নে অর্থনৈতিক পরিবর্তনে যে ভূমিকাটা গুরুত্বপূর্ণ ভূমিকা সে যুবরা, এবং তারাই হবে এর পরবর্তী কর্ম হাতিয়ার, উন্নয়নের হাতিয়ার। সেই হিসাবে যুবদেরকে স্বাবলম্বী এবং এই কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান সৃষ্টি, এবং তাদের যাতে স্বাবলম্বী এবং তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, আত্মনির্ভরশীল হতে পারে এবং সামাজিক মর্যাদাবান হতে পারে, এই লক্ষ্য রেখেই যে আমরা এই যে লক্ষ্য রেখে তাদেরকে যাতে দক্ষতা, বিভিন্ন দক্ষতা এমনি তো হবে না, তারা স্বাবলম্বী, তাদেরকে ইকুইপ করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেখান থেকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণগুলি আমরা শুরু করি, এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে শুরু হয়। তার পরবর্তী এরই ধারাবাহিকতায় যেহেতু আমাদের সময়ের সাথে সাথে আমাদের প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, এখন আমরা ডিজিটাল যুগে আছি, তারপরে এখন শুরু হয়েছে 4IR। তারই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বহির্বিশ্বে এখন আমাদের লোকাল মার্কেট প্লাস বহির্বিশ্বে, এখন প্রত্যেকটা দেশই পৃথিবীতে পারস্পরিকভাবে সম্পর্কিত টেকনোলজির মাধ্যমে, আমরা জানি যে ইন্টারনেটের মাধ্যমে, এবং তাদের কাজগুলো কিন্তু তারা নিজেরা করছে না, অনেকে কাজগুলো বিভিন্ন জায়গা থেকে আউটসোর্সিং করছে, এবং এতে করে কিন্তু তাদের কষ্ট অনেক কমে যাচ্ছে। এই যে একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটাকে নেওয়ার জন্যই, কাজে লাগানোর জন্য, এবং এটা একটা আমাদের একটা রেমিটেন্স আর্নিং এর একটা সুযোগ তৈরি হয়ে গেল, এবং সেটা দেশে থেকে ঘরে বসে। সেই প্রেক্ষিতে আমাদের যে 64 জেলায় যে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, এই প্রকল্পটার যাত্রা শুরু হয়। মহিউদ্দিন, আপনার কথা একটু বলুন, আপনার সম্পর্কে জানতে চাই। জি, আমার নাম হচ্ছে মহিউদ্দিন সাইদি, ময়মনসিংহ হালুয়াঘাট থেকে এসেছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি এবং বর্তমানে ফুল টাইম ফ্রিল্যান্সার হিসাবে আছি। তার পাশাপাশি আমি একটা আইটি এজেন্সি দিয়েছি, মার্কেটিং এজেন্সি। আমি একটু জানতে চাই যে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স দুটো কমপ্লিট করার পরে একজন ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার জন্য যে মানসিক সাহস প্রয়োজন, সেটা আসলে আপনার প্রথমে কিভাবে করে আসে যে আমি ফ্রিল্যান্সার হতে চাই? আচ্ছা, আমি যখন পড়াশোনা করেছি তখনই আমি টুকটাক ফ্রিল্যান্সার বিষয়টা আমি জানি, কম্পিউটারে হালকা পাতলা কাজও করেছি। তো হঠাৎ ই-লার্নিংয়ের যে এই কোর্সটা যেদিন অ্যাপ্লাইয়ের ডেডলাইন থাকবে তার আগের দিন আব্বু জানতে পারে, জানার পর আমাকে সাথে সাথেই কল দেয়। তো যখনই কল দিল আমি কোর্সে অ্যাপ্লাই করি, তারপর পরীক্ষা হয়ে চান্স হয়, তখন থেকে আমি ফ্রিল্যান্সার যে ট্রেনিংটা ই-লার্নিং থেকে নেওয়া শুরু করি। আপনি অনেক লাকি যে আপনার বাবা আপনাকে ইনফর্ম করেছে, তার বাবা অনেক বেশি আপডেটেড। এই জন্য আমি আমার আব্বুকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার জন্য সুযোগটা আসলে তৈরি হয়েছে, নয়তো তো আমি জানতাম না বিষয়টা।
চমৎকার বলেছেন মহিউদ্দিন। আপনার কাছ থেকে শুনবো স্যার, আপনার কাছ থেকে জানতে চাই ফ্রিল্যান্সিংকে আমাদের দেশে বর্তমানে মানে বেকারত্ব নিরসন পাশাপাশি কর্মসংস্থানের অনেক বড় একটা মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। জি, জি। আপনার কি মনে হয় যে কি কারণে আসলে এই মাধ্যমটাকে বড় একটা মাধ্যম হিসেবে ধরা হচ্ছে? লেবার ফোর্স সার্ভে আমি 2022টা আমি বলছি, সেই অনুযায়ী আমাদের বর্তমান ওই সময়কার হিসাবে দেখা গেছে যে প্রায় 29 লক্ষ যুবক কর্মহীন থাকে, আনএমপ্লয়েড থাকে প্রতি বছর। হ্যাঁ, এরকম করে কন্টিনিউয়াস বিষয়টা কিন্তু। হ্যাঁ, এবং আরও আশ্চর্যের বিষয় আপনি যে তার ভিতরে দেখা গিয়েছে যে ম্যাক্সিমাম আনএমপ্লয়েড হচ্ছে টার্সিয়ারি লেভেল যারা পড়াশোনা করেছে, তারপরে হচ্ছে যে হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে তারা। তাহলে দেখুন যে তাহলে এই যে একটা যে ইয়েটা আমরা দেখছি, যে তথ্যটা দেখলাম, যদি ইন্টারপ্রেট করি তাহলে আমরা কি পাচ্ছি যে না, যারা শিক্ষিত তারা সব কাজে যেতে পারতেছে না। হ্যাঁ, আবার তাদের জন্য আমি যদি সরকারি চাকরি বলি সেটা লিমিটেড, সীমাবদ্ধ, তাই না আমাদের জন্য, কারণ আমাদের সরকারি সংস্থা কিন্তু অর্গানাইজেশন লিমিটেড, সেই হিসেবে বেসরকারি খাতেও আপনি যদি আবার দেখেন বেসরকারি সেটাও খাতেও কিন্তু আমাদের limited। সীমাবদ্ধ। তা এখন কোনটা উপায় আছে যে আত্মকর্মী হওয়া, স্বাবলম্বী হওয়া, আত্মকর্মসংস্থান, এইগুলি হচ্ছে সবচেয়ে বেস্ট। এবং যেটা থেকে সহজে স্বল্প বিনিয়োগে সবচেয়ে ভালো দেখেন যে বিনিয়োগ কম এখানে, যে একটা কম্পিউটার লাগতেছে, ডেস্কটপ, একটা ইন্টারনেট, আর একটা মনে করেন যে একটা মোবাইল ফোন থাকলে হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় সবচেয়ে বড় বিনিয়োগ এক্ষেত্রে নিজের স্বল্প সময়। বিনিয়োগে সহজে আপনি যে বহির্বিশ্বের সাথে সংযুক্ত হয়ে আপনি কাজের জন্য যে প্রতিযোগিতা করতে পারতেছেন এবং কর্মসংস্থানটা সুযোগ তৈরি হচ্ছে। তো সেই ধারণা থেকে কিন্তু এই ফ্রিল্যান্সিংটা আমাদের, এবং পাশাপাশি দেখেন যে আমাদের বৈদেশিক মুদ্রাও আর্নিং হচ্ছে। রাইট। এই সুযোগটাই নেওয়ার জন্য কিন্তু আমরা এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা যাত্রা শুরু করা হয়। মহিউদ্দিনের কাছ থেকে একটু শুনি যে প্রথম ইনকামটা কত ছিল? $150। $150। আপনি ভালো ইনকাম ভালো করেছেন। ইনকাম করেছে। তো আপনি যখন আপনার প্রোফাইলটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার প্রশিক্ষক যারা ছিলেন সেখানে আসলে আপনাকে কতটা সহায়তা করেছে? আচ্ছা, প্রোফাইলটা হচ্ছে আমি শুরুতে ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে যে কাজ পেতাম সে অনুযায়ী আমার পোর্টফোলিওটা আমি সাজানোর পরে হচ্ছে যেহেতু লার্নিংয়ের শিডিউল অনুযায়ী ক্লাসগুলো হয়, পোর্টফোলিওর ক্লাসটা পরে ছিল, তবুও আমি মেন্টরদেরকে বলি যে একটু চেক দিয়ে দেন আমার পোর্টফোলিওটা ঠিক আছে কিনা। তো ওনারা আন্তরিকতার সাথে চেক দেয় যে হ্যাঁ ওকে আছে, হালকা কিছু ভুল ছিল ওগুলো ধরাই দিল। পোর্টফোলিওটা ক্রিয়েট করার পর হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিংয়ের এসইও সেকশনটাতে একটু জোর দেই যে এটা আমাকে শিখতে হবে। আর ক্লায়েন্ট পাওয়াটা হচ্ছে একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করি 20 দিনের মধ্যেই। ওয়েবসাইটটা তৈরি করার পর আমি মেন্টরদের ট্রেনিং মোতাবেক আমার আগে কিছু নলেজ ছিল, সে অনুযায়ী এসইও করি। সেই ই-কমার্স প্ল্যাটফর্মে আমার কোনো প্রোডাক্ট ছিল না, প্রোডাক্টগুলো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছবি কালেক্ট করে ডেমো হিসাবে সাজিয়েছিলাম। তো সেগুলো এসইও করার পর প্রথম এক সপ্তাহে দেখি 100-200 অর্ডার চলে আসছে, অথচ প্রোডাক্ট আমার কাছে নাই, ডেমো পারপাস। তো আমি যে বায়ারটার সাথে কাজ করি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথা থেকে পেলেন আমাকে, আমি তো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি, সেটা এসইও করি নাই, ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেছি। তো ওনারা বললো যে বারবারই প্রোডাক্টের নাম লিখে যখন সার্চ করি আমার সামনে তো আপনার ওয়েবসাইটটা চলে আসে এবং ওই ওয়েবসাইটের নিচে তো আমার লিঙ্কটা দেওয়া আছে। তো ওইভাবেই ওনারা আসলে আমাকে খুঁজে পাই। সো একটা প্রপার পোর্টফোলিও প্রত্যেকটা মানুষের ক্যারিয়ারে কিন্তু বিশাল একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। যে রেসপন্সটা আপনি প্রথমেই পেয়েছেন এটা নিশ্চয়ই আপনাকে কাজের প্রতি আরো অনেক বেশি মানে অনেক বেশি আমি বলবো অনুপ্রাণিত করেছে যে আমাকে কাজটা ভালোভাবে করতেই হবে। জি জি অবশ্যই। তো মহিউদ্দিন করসোলা কি যে প্রথম থেকেই সে অনেক সাপোর্ট পেয়েছে, অনেকগুলো অর্ডার পেয়ে গেছে, রেসপন্স পেয়েছে। এটা রেসপন্সটা পাওয়া তো অনেক টাফ। ডেফিনেটলি অনেকেই যে আমরা তো অলরেডি আমাদের 16 জেলা যেটা সম্পন্ন হয়েছে এখানে, সেখানে তো আমরা 16 জেলায় 6400 জনকে প্রশিক্ষণ দিয়েছিলাম। আমি ঢাকা এবং গাজীপুর জেলা আমি ইভ্যালুয়েশন করেছিলাম, আমি ওদের সাথে মানে পার্সন টু পার্সন আলাপ করেছিলাম। এবং তারা বলেছে স্যার এই রেসপন্সটা পাওয়াই খুব টাফ। টাইম ম্যানেজমেন্ট এবং বিশেষ করে যুব নারী যারা রয়েছে তারা আসলে বিশেষ করে অনেক প্রবলেম ফেস করতো। এই ক্ষেত্রে আসলে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করার একটা ব্যাপারও তো নিশ্চয়ই থাকে। প্রশিক্ষণে আপনারা এই ব্যাপারটাকে কতখানি গুরুত্ব দিয়েছেন? একটা বিষয় হচ্ছে যে প্রশিক্ষণের সিলেকশন একটা বিষয় হয়ে যায়, যে প্রশিক্ষণ যদি আমি সফলভাবে সম্পন্ন করতে চাই, কারণ ফ্রিল্যান্সিং কিন্তু একটা আপার স্টেজের প্রশিক্ষণ, তার আগের স্টেজটা হচ্ছে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ। তা এই দুটাকে আমরা গুরুত্ব যে ম্যাচ করাতে হয়। তা আমরা যেটা করি যে প্রথম দিকে যেটা হচ্ছে যে আমরা
এখন যেটা আমরা যে 64 জেলায় যে গত আমাদের কয়েকটা বেস থেকে হচ্ছে যে আমরা প্রশিক্ষণার্থী সিলেকশন নির্বাচনটা খুব গুরুত্ব দিই যাতে সঠিক প্রশিক্ষণার্থী সিলেকশন হয়। আর যে বিষয়টা বলেছেন যে হ্যাঁ যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা, তা এটা একটু শুধু নারীদের ক্ষেত্রে না, যুবদের ক্ষেত্রেও একই সমস্যা হয়। হ্যাঁ, স্পেশালি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অনেক স্টুডেন্টও আছে যে যেহেতু আমাদের বহির্বিশ্বের সাথে এটা কাজটা আমাদের হয়, যখন আমাদের এখানে দিন ওদের এখানে রাত, ওখানে দিন আমাদের রাত, এরকম হয়ে যায় যে ইউরোপ আমেরিকার সাথে আমাদের কাজ করে ম্যাক্সিমাম হয়। শুধু তো এই বিষয়টা থাকে, সাথে কিন্তু কমিউনিকেশন স্কিলটা থাকে, কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। আমি খুব ভালো জানি, হ্যাঁ আমি কম্পিউটার জানি, ফ্রিল্যান্সিং জানি, কিন্তু আমি কমিউনিকেশন করতে পারছি না, এটা একটা কিন্তু বড় গ্যাপ হয়ে যায়, তাই না? তো এটার জন্য কিন্তু আমরা এই প্রশিক্ষণের সাথে ইংলিশটাও রেখেছি। স্যার আমি প্রশিক্ষণের যে সময়সীমা আছে এটা নিয়ে একটু কথা বলতে চাই, কিন্তু তার আগে মহিউদ্দিন আপনার কাছ থেকে জানবো, সেটি হচ্ছে এই যে কমিউনিকেশনের একটা ব্যাপার ছিল, এটা নিয়ে আপনি কি কখনো কোনো মানে ট্রাবল ফেস করেছেন? হ্যাঁ, এই ধরনের ঝামেলায় আমাকে অবশ্যই পড়তে হয়েছিল। প্রথম কাজটা তো আমি কমপ্লিটভাবে শেষ করি, দেন বাকি 2টা কাজ আমার কাছে এসেছিল, বাট কমিউনিকেশনের জন্য এই কাজগুলো আমি ধরে রাখতে পারি নাই। ওনারা কি বোঝাতে চাচ্ছে আমি বুঝি নাই, আমি কি বোঝাতে চাচ্ছি ওনারা বুঝে নাই, যার কারণে আমি মেন্টরদের শরণাপন্ন হই। তো সেখান থেকে আমি কমিউনিকেশন স্কিলটা আমি আরও বাড়াই। স্যার আমাকে একটু বলবেন এখনো পর্যন্ত কতজন শিক্ষার্থীকে বা প্রশিক্ষণার্থীকে আপনারা এই প্রকল্পের আওতায় রেখেছেন? আমরা যে চলমান প্রকল্পটা আছে যে 64 জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান, এটার আওতায় আমরা এই মার্চ 2026 পর্যন্ত 14,400 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এর ভিতরে আমাদের একটা ইভ্যালুয়েশনও হয়ে গিয়েছিল। আমাদের বেশ আমাদের একটা অতিরিক্ত সচিব উন্নয়ন অনুবিভাগের সভাপতিতে আমাদের একটা বড় টিম, বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সদস্যরা ছিলেন। তারাও তো আমরা ইভ্যালুয়েশন দেখা যাচ্ছে যে অলমোস্ট 63% উপরে তার ইনকামের সাথে জড়িত হয়ে গেছে, এবং এই পর্যন্ত এই প্রকল্পের আওতায় চলমানটাতে 20 কোটি টাকার উপরে আমাদের আর্নিং হয়েছে। যারা প্রশিক্ষণার্থী রয়েছে তাদের ক্ষেত্রে বয়সের সময়সীমাটা কত নির্ধারণ করে দেওয়া হয়েছে? আচ্ছা, আমাদের যারা প্রশিক্ষণার্থী, যেহেতু আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমরা যুবদের নিয়ে কাজ করি, আমাদের যে নীতিমালা আছে সেখানে যে বয়স বলা আছে যে যুব হচ্ছে 18 থেকে 35 বছর, এবং এই প্রশিক্ষণের জন্য আমরা যেটা করি HSC পাস এবং বেসিক কম্পিউটার জানতে হবে, এই দুটো আমরা ক্রাইটেরিয়া মেনটেন করেছেন। আর আপনাদের যারা প্রশিক্ষক রয়েছেন তাদের মান নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের জন্য কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা প্রশিক্ষণে আসবে তাদেরকে প্রশিক্ষণটা তো মানে ইন্টারেক্টিভ প্রশিক্ষণ হতে হবে, অবশ্যই, এবং সবাই কিন্তু শিক্ষিত যুব সমাজ, সবাই শিক্ষিত যুব সমাজ। তারপরেও যেহেতু এটা আমরা যখন হচ্ছে একটা হচ্ছে আমি প্রশিক্ষণ নিচ্ছি আর একটা বাস্তব অভিজ্ঞতা, দুটো অনেক পার্থক্য। তা সেখানে যেহেতু যারা প্রশিক্ষণার্থী থেকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে, শুধু থিওরিটিক্যাল দিলে হবে না, তাদেরকে ব্যবহারিক প্রশিক্ষণটাও দিতে হবে। এবং আমরা যেমন আমি যখন করেছি যে তখন বলেছি না, ওদের কিছু ডেমো দেখাতে হবে। আমি যখন ইভ্যালুয়েশন করেছি, তা ডেমোটা যখন ওরা দেখবে, ভার্চুয়ালটা দেখবে যে কীভাবে এটা রান করছে, প্রসেসটা রান করছে, হ্যাঁ, যে প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হচ্ছে শুরু থেকে, তখন কিন্তু তারা ওই সমস্যাগুলি ফিল করতে পারবে। হ্যাঁ, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস গ্রো করবে, না আমি এটা পারবো। হ্যাঁ, তাহলে ক্লাসরুমে এটা হয়ে যাচ্ছে। ডেমোটা তারা যদি আগে থেকে ভিডিও করে নিলে দেখালেও সমস্যা নেই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আবারও সফলতার গল্প অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে আসছি, সাথেই থাকুন জিটিভির। ফিরে এলাম বিরতির পরে সফলতার গল্প অনুষ্ঠানে। আজ আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ জিয়াউল হক, সম্মানিত জয়েন্ট সেক্রেটারি রয়েছেন, এবং একই সাথে একজন সফল মানুষ রয়েছেন ময়মনসিংহ থেকে মহিউদ্দিন। আমরা ফিরে যাচ্ছি তাদের কাছে। প্রথমে স্যার আমি মহিউদ্দিনের কাছে যেতে চাই, যেহেতু আজ আমরা সফলতার গল্প শুনতে এসেছি। মহিউদ্দিন, এখনো পর্যন্ত ম্যাক্সিমাম 1 মাসে আপনার ইনকাম কত হয়েছে? 1 মাসে ইনকাম যদি আমি ডলারে ধরি তাহলে হচ্ছে ম্যাক্সিমাম হয়েছে $1200 আচ্ছা 1 মাসে, এবং লোকাল মার্কেট প্লেসে 1.5 লাখ টাকার উপরে। স্যার আপনি কি আমাকে একটু বলবেন, আমরা তো বলছিলাম যে মিনিমাম একটা ইনভেস্টমেন্ট, একটা মোবাইল ফোন প্রয়োজন হয়, একটা ল্যাপটপ প্রয়োজন হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষিত যুব সমাজ যারা আসলে পরিবার থেকে হয়তো এই সাপোর্টটা পাচ্ছে না, কারণ অনেকের পরিবারই হয়তো প্রাথমিক পর্যায়ে জানেন না বা বুঝেন না যে এই ধরনের কাজের ক্ষেত্রে তারা সফল হতে পারে, ভালো একটা আর্নিং তাদের হতে পারে। তো তাদের স্টার্ট আপের ক্ষেত্রে তাদেরকে কোনো আর্থিক সহায়তা বা ঋণ প্রকল্প প্রদান মানে আপনাদের কি রয়েছে? জি জি, আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর অধীনে তাদের একটা ক্রেডিট ফান্ড আছে ঋণ প্রদানের জন্য, ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য প্রায় 500 কোটির উপরে।
ফান্ডটা, এবং এটা সার্কুলার ওয়েতেই চলে। আচ্ছা, সার্কুলার ওয়েতে ফান্ডটা চলে, এবং সেখানে বিভিন্ন মেয়াদি ঋণ আছে, 1 লক্ষ থেকে শুরু করে 5 লক্ষ উদ্যোক্তা ঋণগুলো, এবং সেখানে সুযোগ রয়েছে, তাদের ঋণ নেওয়ার সেখানে সুযোগ রয়েছে। এবং এখানে রিটার্নের ক্ষেত্রে যেটা বললাম, যে এখানে কোনো ইন্টারেস্ট নেই, সুদ নেই, শুধু সার্ভিস চার্জ অনলি 5%, 5%। তো এটা টোটালের উপরে 5%, অনেক সহজ, যে ঋণের বোঝা মাথায় আসলে থাকবে না। জি। আচ্ছা, আপনি বলছিলেন যে এই প্রকল্পের আওতায় আরো কোনো মানে আপনাদের নতুন উদ্যোগ রয়েছে কিনা? জি, আমাদের এই প্রকল্পের যে সফলতা, আমরা প্রথমে তো করেছিলাম 16 জেলায়, সেটা সফলতার আলোকে আমরা এই 64 জেলাকে আমরা কন্টিনিউ করলাম, চলমান রাখলাম। এবং তার প্রেক্ষিতে আমাদের যে অভিজ্ঞতার আলোকে এবং আমাদের বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, হ্যাঁ, এবং ভবিষ্যৎ যে চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য, হ্যাঁ, যে আমরা আরও কিছু আমরা প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। তার ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা এই যে প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে গিয়ে দেখেছি যে আমাদের মহানগরগুলিতে চাহিদা সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের 64 জেলায় দেখা যাচ্ছে যে এইবার যে সর্বশেষ যে আমরা 64 জেলায় আমরা প্রশিক্ষণার্থী নির্বাচন পরীক্ষাটা নিয়েছি, 1,20,000 উপরে পরীক্ষার্থী টেকশন করেছিল। সবচেয়ে বেশি হয় মহানগরগুলিতে, এখানে তো সুযোগ বেশি, এখানে আমাদের যুবরাও বেশি, কর্মহীন যারা কর্মপ্রত্যাশী যুব বেশি। তা এই বিবেচনায় আমরা মহানগরগুলিতে আরও চাচ্ছি যে আরও নতুন একটা প্রকল্প, যে আরও সুযোগ সৃষ্টি করার জন্য প্রশিক্ষণ। এটা একটা হচ্ছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। এছাড়াও আমাদের আরেকটি প্রকল্প রয়েছে, যে এটা আমরা এখন প্রকল্পের অনুমোদন হয়ে গেছে, আমাদের সার্ভিস প্রোভাইডার নিয়োগ চলমান আছে। সেটা হচ্ছে যারা তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন, তাদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণ। কারণ বর্তমান বিশ্বে এটা খুব আমাদের ইন্ডাস্ট্রি এবং সকল কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের দেশেও কিন্তু এর চাহিদা দিনকে দিন বাড়ছে। যে এটা আমরা যদি সব সুষ্ঠু এবং সুন্দরভাবে প্রয়োগ করতে পারি, আমাদের সময় সেভ করে এবং কাজের মান উন্নত করে, যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি। আরেকটা প্রকল্প আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা মোবাইল সার্ভিসিং। মহিউদ্দিন, আপনি একটু আপনার পরিবারের যে একটা আপনার প্রতি আস্থা এবং বিশ্বাস ছিল, সেটার প্রতিফলন যখন আপনি ঘটালেন, আপনার বাবার মানে প্রাথমিক যে উচ্ছ্বাস, সেটা আসলে কেমন ছিল, যে হ্যাঁ আমার ছেলে সাকসেসফুল, সে আর্ন করছে এখান থেকে? আমি যখন প্রথম আর্ন করি এবং আমার বাবাকে জানাই, তখন তো তিনি মানে অনেক খুশি, এবং উনি আমাকে বলল যে এই কাজগুলো আরো দ্রুত করার জন্য আরো, এবং হচ্ছে উনি আমাকে এটাও বলেছে, আমার ছোট ভাই উনাকেও এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য, যার কারণে আমি ওনাকেও দিচ্ছি, উনি পড়াশোনা করতেছে, তার পাশাপাশি এই প্রশিক্ষণটা ওনাকেও দিচ্ছি। এবং আমার বাবার ইচ্ছা যে আমি একটা প্রতিষ্ঠান দিই, সেখানে আমি আমার মতো করে আরো কিছু ফ্রিল্যান্সার তৈরি করি। সেই ফলশ্রুতিতেই কি আমি একটা একাডেমিও দাঁড় করিয়েছি, যেখানে আমি টার্গেট নিয়েছি আগামী 2 বছরে 1000 ফ্রিল্যান্সার তৈরি করব। সো অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। স্যার, আপনাদের কাছে কেমন লাগে যখন এরকম সফলতার গল্প শুনতে বসে আমরা আরও তাদের স্বপ্নগুলো দেখতে পাই এবং জানতে পারি যে তারা শুধু নিজেদের জন্য নয়, তারা এখন সমাজের জন্য করবার চেষ্টা করছে, দেশের জন্য করবার চেষ্টা করছে? অবশ্য এটা আমাদের খুব মানে প্রথমত আমরা হচ্ছে খুব গর্ববোধ করি যে ভবিষ্যতে যারা দেশে হাল ধরবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে, অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রেই, হ্যাঁ, তারাই, এবং যুব সমাজে আমাদের দেশকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম হতে শুরু করে ভাষা আন্দোলন, 24 সংগ্রাম, যুব সমাজই এখানে মূল ভূমিকা পালন করছে। এবং পৃথিবীর সব দেশে যারা এখন উন্নত, আমাদের আশেপাশের দেশ যদি দেখি, সিঙ্গাপুর কিংবা কোরিয়া, জাপান, তাদের যে এই পর্যায়ে এসেছে, তাদের মূল ভূমিকায় ছিল যে যুব সমাজ। এবং যুব সমাজরা মূল ভূমিকা কীভাবে রেখে, এইভাবে যে বিভিন্ন কারিগরি শিক্ষাতে শিক্ষিত হয়ে, হ্যাঁ, তারা সরকারি চাকরি চিন্তা করেনি, প্রাইভেট জব চিন্তা করে, শিক্ষিত হয়ে নিজেরা উদ্যোক্তা হয়ে নিজেদের আত্মকর্মসংস্থান, স্বাধীন পেশা, নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, নিজেদেরকে গড়ে তুলেছে, দেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। গত 2 দিন আগে প্রথম আলোতে একজন যুবকের যেই তার সফলতার গল্পটা প্রথম আলোতে এসেছে। কীরকম, যে তার নোয়াখালী জেলার একজন যুবক, সে 2018 সালে এইচএসসি পরীক্ষা দিত। এইচএসসি পরীক্ষা দেওয়ার 2 সপ্তাহ আগে সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল, এবং সে ছিল মোটরসাইকেলের পিছনে ছিল সে। তার অ্যাক্সিডেন্টের পরে তার যা হলো যে তার নিচের অংশ অবশ হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে গেছে ফুল।
তাহলে সে 2018-তে সে পরীক্ষা দিতে পারেনি এইচএসসি। তার দীর্ঘদিন ট্রিটমেন্ট চললো। 2019-এ এইচএসসি পাস করেছে, তারপরে সে বিএসসি পাস করেছে। এর ভিতরে তো যেহেতু সে তার অবশ, প্যারালাইজড, সে ডিফারেন্ট অ্যাবল পারসন, তার জন্য তো স্বাভাবিক চাকরি তার জন্য সে অনেক জায়গায় চেষ্টা করেছে, পারেনি। আর তবে তার বাবা মা ভাই বোন, তার 2 ভাই ছিল, বিদেশে থাকে, তারা আর্থিকভাবে সঙ্গতিপূর্ণ। তা ও সে 2023-এ বললো কিছুটা হয়েছে, সে সময় কাটায় বাসায় ফুল আপনার হুইল চেয়ারে। তারপরে সে তার ভাইদেরকে বললো আমাকে কিনে তো ডেস্কটপ। আচ্ছা। তা সবাই তাকে আদর করে, ছোট ভাই, এবং সে ছাত্র ভালো ছিল, সে এসএসসিতে গ্রেড 5 পাওয়া ছেলে। দেখুন, তা ও তার বাসায় ইন্টারনেট আছে, দিল, সে সারাদিন নিয়ে খেলে। 23 সালের কথাটা দেখুন, সারাদিন সে গেমস খেলে। তো এই গেমস খেলতে খেলতে তার হঠাৎ মনে হলো এক সময় যে আমি কি এইভাবেই চলবে আমার জীবনটা, তাহলে আমি কি অন্যের উপর নির্ভর করি, এইভাবেই আমি চলবো আমার জীবন, এই গেমস খেলে বাসায় থেকে কি আমার জীবন চলবে? আত্মোপলব্ধিটা তার হয়েছে। তখন সে এই যে ইন্টারনেটে সে কিভাবে বসে বাসায় কাজ করা যায়, কি এই করতে করতে সে দেখলো যে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন আছে, ওপেন মার্কেট প্লেস আছে, এখানে কাজ করা যায়। সে তখন চিটাগাং থেকে, সিআরপি থেকে সে প্রশিক্ষণ নিয়েছিল 3 মাসের। তো যেহেতু সিআরপি স্পেশালাইজড ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়, সেই সুযোগটা ছিল। সে ওটা নেওয়ার পরে তারপরে সে তার ওখান থেকে যে যারা প্রশিক্ষণ দিত তাদের মধ্যে মেন্টরশিপ একজন করেছে, খুব সহযোগিতা করেছে। এবং দেখুন সে এখন, তারপরে সে আস্তে আস্তে কাজ শুরু করেছে। এখন সে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ঘরে বসে, 1 থেকে 1,50,000 টাকা সে বাসায় বসে আয় করছে। এবং তার ফিজিক্যাল ডিসেবিলিটিসও এখানে আসলে বড় কোনো বাধা নয়। সে এখন আত্মনির্ভরশীল হয়েছে, তার সমাজে একটা তার মর্যাদা প্রতিষ্ঠিত, অবস্থানে মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। খুব ভালো লাগলো স্যার আজ আপনার সাথে কথা বলে, এবং মহিউদ্দিন আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করছি এই সফলতার গল্পের অনুষ্ঠানে আপনার পরবর্তী সফলতা নিয়ে আবারও আপনার সাথে আমি বসবার সুযোগ পাবো। তো দুজনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আয়োজন থেকে। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, তার পাশাপাশি ই-লার্নিংকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সফলতার গল্পের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনারা এর থেকে যদি কিছুটা হলেও অনুপ্রাণিত হন, আমাদের সার্থকতা। এবং আমরা চাই আমাদের শিক্ষিত যুব সমাজ যারা আসলে বেকারত্বের জন্য নিজেদেরকে সবসময় বঞ্চিত ভাবেন, সামাজিক অবস্থান বা পারিবারিক অবস্থানগত দিক থেকে, সেই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানোর এখনই সময়। সো আমরা রয়েছি আপনাদের সাথে। সফলতার গল্প নিয়ে আবারও দেখা হবে জিটিভির পর্দায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।